বাংলাদেশের অর্থনীতি একটা অলিগার্কদের হাতে চলে গিয়েছিল, অর্থাৎ পৃষ্ঠপোষকতার একটা রাজনীতি হয়ে গেছিল। আজকে বাংলাদেশ যেখানে যে গর্তের মধ্যে আমরা পড়েছি, এটার মূল কারণ হচ্ছে একটা পৃষ্ঠপোষকতার রাজনীতির মাধ্যমে কিছু লোকের কাছে দেশের অর্থনীতি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এখন দেশের অর্থনীতি যখন কিছু লোকের হাতে নিয়ন্ত্রিত হয়, এটা অর্থনীতির মধ্যে থাকে না, এটা তখন রাজনৈতিক প্রভাবের মধ্যে যায়। দেশের আপনার কি বলে সরকারের নীতিমালা প্রণয়নের মধ্যে প্রভাবিত হয়, সব জায়গাতে হয়। এবং যে কারণে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এই জন্য আমরা এই অলিগার্কিক যে পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা গণতন্ত্রের কথা বলছি। অর্থনীতিকে শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে তো হবে না, আমাদের অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। এবং এইখানে যে মেজার গুলো আমরা নিচ্ছি, যাতে বাংলাদেশের সাধারণ মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ পায়, প্রত্যেকটা নাগরিকের সুযোগ পায়। কে কি অংশগ্রহণ করবে তার নিজস্ব ব্যাপার, কিন্তু আমাকে তো একটা লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, সুযোগটা সৃষ্টি করে দিতে হবে। সাথে সাথে বাংলাদেশের মানুষ অর্থনীতির সুফল আবার সকল লোকের কাছে যাতে যায়, সেটাও আমরা নিশ্চিত করতে চাই। সুতরাং যেই লোকগুলো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বেনিফিটেড হয়নি কিংবা অংশগ্রহণ করার সুযোগ পায় নাই, আমরা চেষ্টা করছি সকলের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। এবং এটার সাথে সাথে আমরা যে এসএমই এর কথা বলছেন, আপনারা যে স্টার্ট আপের কথা বলছেন, এখানে কিন্তু আমাদের ফোকাস সবচেয়ে বেশি। স্টার্ট আপ, এসএমই, এগুলোতে আমাদের ফোকাস সবচেয়ে বেশি। কারণ এই লোকগুলোকে যদি আমি তুলে আনতে না পারি, এবং এরা কিন্তু সবচেয়ে বড় এমপ্লয়ার, কিন্তু আমরা বড় বড় ইন্ডাস্ট্রিতে বড় মেগা আছে, এগুলো দরকার, কিন্তু সবচেয়ে বড় এমপ্লয়ার হচ্ছে কিন্তু এসএমই খাতে আমাদের। সুতরাং এসএমই, স্টার্ট আপ, এবং এর মাধ্যমে আমরা আরেকটা নতুন ইকোনমিতে মাত্রা যোগ করতে চাই, যে ক্রিয়েটিভ ইকোনমি। যে ক্রিয়েটিভ ইকোনমিটা হচ্ছে কি, আমাদের গ্রামে গঞ্জে যারা কামার কুমার আছে, আর্টিজানস আছে, কুটির শিল্পে কাজ করে, আমাদের তাঁতিরা আছে, আমাদের বিভিন্ন জায়গায় যারা, এই লোকগুলো কিন্তু অর্থনীতির সুযোগ থেকে সবসময় বাইরে ছিল। এরা কিন্তু কোনোদিন আসতে পারেনি, এদের জীবনযাত্রার মান কোনো পরিবর্তন হয়নি। যুগের পর যুগ ও ওই কামার রয়ে গেছে, যুগের পর যুগ ও তাঁতি রয়ে গেছে, কিন্তু কামার থাকতে হবে, তাঁতিও থাকতে হবে, কিন্তু তার প্রোডাক্টটাকে তো আমি একটা জায়গায় নিয়ে যেতে হবে। এবং এই জন্য আমরা এখানে তাদেরকে সব ধরনের ইনপুট সুবিধার, স্কিল ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট, তাদেরকে ব্র্যান্ডিং এবং মার্কেটিং প্ল্যাটফর্মটা দিচ্ছি, অ্যামাজন, আলিবাবা ইত্যাদি যেগুলো আছে। সুতরাং এই লোকগুলো যখন তার প্রোডাক্টকে ডিজাইনিং ইত্যাদি সাপোর্টের মাধ্যমে 300 টাকার শীতল পাটি যখন সে 1000 টাকায় বিক্রি করবে, সেখানে আরো লোক এমপ্লয়মেন্ট হবে, তার জীবনযাত্রার মান চেঞ্জ, ইকোনমি এবং এক্সপোর্ট হবে। এগুলো সব অনলাইন বিক্রি হচ্ছে সারা দুনিয়াতে। আর থাইল্যান্ডে যান, অনলাইন বিক্রি হচ্ছে, কোথাও যাচ্ছে না, এরা বাড়িতে বসে বানাচ্ছে। কিন্তু এই সাপোর্ট গুলো না দিলে এই প্রোডাক্ট লেভেল ওইখানে যাবে না, মার্কেটেবল হবে না, ট্রেডেবল হবে না। তো আমরা যেটা চেষ্টা করছি, তাদেরকে ট্রেডেবল করছে এই লোকগুলোকে সাপোর্ট দিলে হয়। আছে ধরেন স্পোর্টস ইকোনমি, আমাদের দেশে তো কোনো সাপোর্ট নেই, যারা উঠে আসছে নিজেরা উঠে আসছে। স্পোর্টস যে একটা ক্যারিয়ার হতে পারে, এটা কোনো সুযোগ আমরা, এই জন্য আমরা এইখানেও ইনভেস্ট করছি। এর মাধ্যমে লোকের ক্যারিয়ার করতে পারবে, স্পোর্টসে ইন্টারেস্টিং, এটাও একটা ইকোনমি কিন্তু ড্রাইভ করে এমপ্লয়মেন্ট। আপনি স্টেডিয়ামে যখন খেলা দেখতে যান টাকা দিয়ে, সারা দেশে যদি এই কালচার হয়, ওইটা কিন্তু জিডিপি। আমরা জিডিপি বলতে আমরা বুঝাই খালি ম্যানুফ্যাকচারিং এর জিডিপি অথবা সার্ভিসের জিডিপি। আপনি যখন একটা খেলা দেখতে যান, দিস ইজ অলসো জিডিপির কন্ট্রিবিউশন। এখানে তো জিডিপি হিসাব হয় এভাবে। আপনি থিয়েটার দেখতে গেলে, সিনেমা দেখতে গেলে, মিউজিক শুনতে গেলে যে খরচটা, দ্যাট ইজ অলসো জিডিপি। কিন্তু এই এরিয়াগুলো রয়ে গেছে ইকোনমির বাইরে, আমরা তাদেরকেও নিয়ে আসছি এখন। আমরা থিয়েটার আর্টিস্ট আছে, এখানে লাইট ম্যান আছে, মেকআপ ম্যান আছে, এমপ্লয়মেন্ট আছে, মানুষজন এন্টারটেইনমেন্ট আছে, মানুষ খরচ করে। সুতরাং ইকোনমিতে একটা নতুন আমরা উইন্ডো এগুলো খুলতেছি, যাতে করে ওই যে ডেমোক্রেটাইজেশন এক্সপ্লেন করতে গিয়ে কথাগুলো বলছি আর কি আমি, ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। দিস ইজ হোয়াট উই মিন বাই ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। প্রত্যেকটি মানুষ যাতে আমাদের গোষ্ঠী যাতে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং এর সুবিধা যদি তাদের কাছে যায়, এই জন্য একটা কথাটা আসছে। আর এখানে বিবিএস এর এগুলো অনেকগুলো প্রফেশনাল, আপনারা জিডিপি টিডিপি নিয়ে অনেকগুলো
এটা বাংলাদেশের বিবিএস এর ব্যাপারে তো আমার বলার অপেক্ষা রাখে না। সুতরাং আপনার যখন সঠিক তথ্য থাকবে না, এটার প্রতিফলন অনেক জায়গায় হয়ে গেছে। এটা জনসংখ্যা নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশে, যে জিডিপি বাড়ানোর জন্য, আপনার পার ক্যাপিটা ইনকাম বাড়ানোর জন্য আপনার জনসংখ্যা কম দেখানো হচ্ছে, কেউ বলে 18 কোটি 20 কোটি। তো সুতরাং এই জায়গাগুলোতে আমার স্ট্যাটিস্টিক্স, বিবিএস এগুলো পলিটিক্যাল ইন্টারফারেন্সের বাইরে রাখতে হবে। বিবিএস এর লোককে আমি তো ডেকে বলতে পারবো না তুমি এত হয়েছে, ওটা অত হয়েছে, এটা হবে না। এই ইন্ডিপেন্ডেন্সটা রাখতে হবে। আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরে যে ইনডিসিপ্লিন গুলো হয়েছে, এগুলো কেন হয়েছে? আপনি ফাইন্যান্সিয়াল সেক্টর এত পলিটিসাইজড হয়েছে, এত পলিটিসাইজ, যে ব্যাংকগুলো আজকে খালি হয়ে গেছে। আপনি শেয়ার বাজার লুটপাট করে ফিনিশড হয়ে গেছে। তো এইরকম একটা জায়গা থেকে আমরা যখন ফিরে আসতে চাচ্ছি, এখন আমাদের ফিনান্সিয়াল সেক্টর রেজুলেশনের একটা বিষয় আছে, সাথে সাথে সব আন্ডার ক্যাপিটালাইজড। আপনি ব্যাংকগুলো আন্ডার ক্যাপিটালাইজড হয়ে গেছে, প্রাইভেট সেক্টর আন্ডার ক্যাপিটালাইজড হয়ে গেছে। আপনার 40% কারেন্সি ডেপ্রিসিয়েশনে নাই। একজন ব্যবসায়ী যদি 40% কারেন্সি ডেপ্রিসিয়েশন চলে যায়, 14% ইনফ্লেশন রেটে চলে গেছে, আপনি চিন্তা করেন তার ইরোশন, তার ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল ইরোডেড হয়ে গেছে। এই লোকগুলো তো অপারেট করতে পারছে না। এখানে কিন্তু আন্ডার পারফরমেন্স করতেছে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, যেগুলো কিন্তু আমাদের অর্থনৈতিক রিপোর্টিং এ আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এই জায়গাগুলো কনসেন্ট্রেট করে, যে আন্ডার পারফর্ম করতেছে ইন্ডাস্ট্রিয়াল বিজনেস অনেক বেশি, এবং এই জন্য অনেক লোক চাকরি হারাচ্ছে। কিন্তু সুতরাং এদেরকে ক্যাপিটালাইজ তো আমাকে রিক্যাপিটালাইজ করতে হবে। গভর্নর সাহেব যেটা বললেন, উনি প্ল্যান নিয়েছে, আর রিক্যাপিটালাইজ হলে সরকারের তহবিলে আমাদের এত টাকা নাই যে আমরা এগুলো সব সরকারের তহবিল দিয়ে রিক্যাপিটালাইজ করতে পারবো। আর বিশেষ করে বর্তমান যে আমরা ইনহেরিট করেছি, যে অর্থনীতিটা পেয়েছি এই ডিক্টেটরিয়াল রিজিম থেকে, তারপরে গত 18 মাসে যেটা পেয়েছি, কোনোটার চেয়ে কোনোটা খুব বেশি যে ভালো আমি বলতে পারবো না, এর চেয়ে আর বেশি বলতে চাই না। সুতরাং সবগুলো দায়িত্ব তো আমাদের কাঁধে। তারপরে এসেছে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এইটা আমাদের মোকাবেলা করছে। এই যে হিউজ ডেফিসিট সৃষ্টি হয়েছে, খালি ফিনান্সিয়াল সেক্টরে না, ফিসক্যাল সেক্টরে স্পেস কমে গেছে। এইগুলো মেকআপ করতে ট্যাক্স জিডিপির কথা আপনারা বলছেন, যেখানে ইকোনমি যেখানে দাঁড়িয়ে আছে, এখানে ট্যাক্স জিডিপি ইনক্রিজ করা একটা বিশাল কঠিন জব। কারণ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য হলে না আপনি ট্যাক্স নেবেন। ট্যাক্স আছে খুবই খারাপ অবস্থা, যেখানে ব্যবসায়ীরা বেতন দিতে পারছে না, ব্যাংকের টাকা ফেরত দিতে পারতেছে না, আন্ডার পারফর্ম করতেছে, বিকজ তার ক্যাপিটাল কমে গেছে। তো সুতরাং আপনি ট্যাক্স জিডিপি যদি আমি বলি, এখন আমরা তো চেষ্টা করতে হবে সরকার হিসাবে ম্যাক্সিমাইজ করার জন্য। নট এ গুড টাইম, খুবই কঠিন সময় কিন্তু ট্যাক্স জিডিপি বাড়ানো। এখানে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এগুলার ট্যাক্স জিডিপির কথা বলে, যখন আমরা এগুলো এক্সপ্লেন করি যে তোমরা যে ট্যাক্স জিডিপি, তোমরা জানো আসলে বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে, বিজনেস কমিউনিটি কোথায় দাঁড়িয়ে আছে, প্রাইভেট সেক্টর কোথায় দাঁড়িয়ে আছে। You better first understand this before you talk about reform tax GDP. আর ট্যাক্স জিডিপি কোন, এটা তো আমাদের সরকারের জন্য লাভ না। ট্যাক্স জিডিপি বাড়লে কোন সরকার চায় না ট্যাক্স জিডিপি বাড়াতে? তা আমরা আমাদের পক্ষ থেকে সব কাজ করতেছি। ট্যাক্স জিডিপি এই অবস্থায়ও ট্যাক্স জিডিপি বাড়ানোর জন্য আমরা সব কাজ করতেছি, কিন্তু কঠিন কাজ, এটা তো বুঝতে হবে, কঠিন কাজ। কারণ আমি তো মানুষ থেকে জোর করে টাকা দিতে পারবো না, তার তো টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে। সুতরাং আমরা তো ইলেক্টেড গভর্নমেন্ট, আমরা তো কোনো ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট, আমি জোর করে টাকা নিয়ে নিলাম, কেউ কিছু করতে পারলো না। আমাকে জনগণের কাছে দায়বদ্ধতা আছে, তাই না? তো সুতরাং আমরা চেষ্টা করে যাচ্ছি, ট্যাক্স জিডিপি বাড়ানোর জন্য চেষ্টা করছি।